আজকে আমাদের ক্লাসে। আমি সাথে আছি আমি উত্তরা বিশ্বাস। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী। আজকে আমাদের এই বইটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। একটা ক্লাসে আমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, মেইনত আমাদের প্রথম অধ্যায়টা টার্গেট অ্যান্ড দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করার আমরা চেষ্টা করব। তো চলো কথা না বলে আমরা শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আমরা সূচিপত্রে চলে যাব। দেখো, সূচিপত্রে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে। তো আমরা কিন্তু চাইলেও একটা ক্লাসে সবগুলো অধ্যায় কি পড়তে পারবো না, তাই না? তো সেই জন্য কি আমাদের প্রথম ক্লাসে আমরা টার্গেট রাখবো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, আমাদের প্রথম অধ্যায়ের নাম আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এবং দ্বিতীয় অধ্যায়ের নাম আছে ধর্মীয় সম্প্রীতি। তো চলো তাহলে আমরা প্রথম অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায় 1, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। তো চলো এটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। নিচের যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই কিন্তু আমরা এটা কি বুঝতেই পারছি, অর্থাৎ আমরা কিন্তু পরিবেশে অন্তর্ভুক্ত আছি, তাই না? পরিবেশের বাহিরে নাই, সেহেতু আমাদের কিন্তু সবারই বোঝার কথা। তো ক নম্বরে আছে, উপরের ছবিটি পর্যবেক্ষণ করো, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সাম্প্রতিক প্রশ্নের উত্তর লিখো। অর্থাৎ আমাদেরকে বলেছে প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য এই ছবিটা পর্যবেক্ষণ করে, অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে। তো চলো দেখি প্রশ্নে কি লেখা আছে আমাদের। 1 নম্বর প্রশ্নে আছে, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? অর্থাৎ আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি সেগুলো আমরা লিখব। মাটি, পানি, কি বায়ু, তাই না? এগুলো এবং আরো যা যা আছে সেগুলো আমরা লিখে ফেলবো। এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি, সামাজিক পরিবেশ কাকে বলে এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি সেটা কিন্তু আমরা নিশ্চয়ই জানি, যেহেতু আমি 1 নাম্বারটা আমি বলে দিয়েছি। দ্বিতীয় নাম্বারটার কাজ হবে তোমাদের সবাই লেখা এবং নিজেদের বইতে সবাই কি করবে, অবশ্যই লিখে ফেলবে। ওকে, তারপর চলে যাব আমরা 3 নাম্বারে, নাম্বার 3-তে। তো নাম্বার 3-তে আছে, সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। অর্থাৎ সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। আচ্ছা, আমরা একটা কথা চিন্তা করি। এই যে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা কিংবা একজন ব্যক্তি যিনি কি মাটিতে ফসল উৎপাদন করছেন, তাই না? তো আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি মাটি পড়ে নিশ্চয়ই। এবং সামাজিক পরিবেশ কাকে বলে, অর্থাৎ কিভাবে এই যে যে তিনি চাষবাস করছেন, তো কিভাবে আমরা সামাজিক পরিবেশ অর্থাৎ আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, আমি কিন্তু অলরেডি কিছুটা হলেও বলে দিয়েছি। তো এইটার থেকেই আমাদের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, কিভাবে নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশ কি সেটাও আমি বললাম, আর সামাজিক পরিবেশ কোনটাকে বলা হয় এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। তো আর বিশ্লেষণ করার প্রয়োজন হবে না আমার মনে হয়। তো এইটাও আমরা উত্তরের জায়গায় উত্তরটা লিখে ফেলবো। তো এইটা ছিল আমাদের প্রথম পেজ, 1 নাম্বার পেজ। এখন আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার পেজে। তো চলো তাহলে দ্বিতীয় নাম্বার পেজে চলে যাই। দেখো, দ্বিতীয় নাম্বার পেজে আমাদের আছে একটু ব্যাখ্যা। চলো তাহলে আমরা একটু পড়া শুরু করি, সবাই একদম শুরুর থেকে। আচ্ছা, এটা হলো আমাদের পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমাদের পোশাক আশাক, খাবার দাবার, চাল চলন অনেকটাই পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন শীতে একটু রোদ পেলে আনন্দ পাই, গরমে গরমে গাছের ছায়ায় শান্তি পাই। অর্থাৎ এখানে গরমে গরমে দুইবার লেখা আছে, গরমে গরমে গাছের ছায়ায় শান্তি পাই। ওকে, তারপর নেক্সট লাইন আছে, গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে। নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা শহর থেকে দূরের কোনো সবুজ ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই, তাই না? আমরা কিন্তু অনেকেই কি শহরে যারা বসবাস করি তারা কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করি। কোথায় যাওয়ার চেষ্টা করি আমরা? সবুজে ঘেরা প্রকৃতিতে। ওকে, তারপর পরবর্তী লাইন আছে, যে যানবাহনে ভ্রমণ করি তা আবার চলে তেল, বিদ্যুৎ বা গ্যাসে। প্রকৃতি এসব জ্বালানি সরবরাহ করে, তবে জ্বালানির এই মজুদ অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে আছে সূর্য সকল শক্তির উৎস। আচ্ছা, আমরা কিন্তু জানি সূর্য সকল শক্তির উৎস। ওকে, তারপর আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরি অন্যতম উপাদান। আবার এই সবুজ উদ্ভিদই অনেক প্রাণীর খাবার। ওকে, তো যাই পরবর্তী লাইনে, উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। অর্থাৎ আমাদের উদ্ভিদ জন্মাতে মাটি দরকার। মাটি ছাঁকনির মতো কাজ করে, বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভে জমায়। এই পানি আমরা পান করি।
কৃষক এই মাটিতেই ফসল ফলায়, তারা মাটির যত্ন নেন, আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। আমরা অনেকেই ইট তৈরির জন্য মাটি ব্যবহার করি, এতে মাটি নষ্ট হয়। যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায়, ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কমে যাচ্ছে। তো জিনিসগুলো কিন্তু আমরা ভীষণ মনোযোগ সহকারে পড়বো। সরি, আমরা একটু রাবার ইউজ করতে পারি, এগুলো মুছে ফেলতে পারি, এগুলোর কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর আবার পেনে চলে যাব আমরা। ওকে, অবশ্যই আমাদের পড়াগুলো মনোযোগ সহকারে পড়তে হবে যেন ভুলে না যাই, কারণ আমাদের কিন্তু প্রশ্নের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আমি বলবো পড়ার সময় ভীষণ মনোযোগী হতে হবে, না হলে দেখা যাবে যে আমরা পরে যখন প্রশ্ন উত্তর করতে যাব তখন কিন্তু আনসারগুলো ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ওকে, আচ্ছা, তারপর আছে পরবর্তী লাইনে, হাওর বাওর নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়, ফলে এসব এলাকায় মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে। কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু এসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ উদ্বেগজনকভাবে বেড়েছে কিংবা বাড়ছে। একইভাবে নগরায়ন, প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যায় বায়ু দূষণ। আচ্ছা, বায়ু দূষণ কিভাবে হয় সেটা কিন্তু নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ওকে, তারপর পরবর্তী লাইন আছে আমাদের, বায়ু দূষণে বাড়ছে রোগ ব্যাধি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, কমেছে মানুষের স্বাভাবিক আয়ু। তারপরে আছে আমাদের, আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি, বাসস্থান, জ্বালানি ইত্যাদির চাহিদা বাড়ছে। নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, কৃষি জমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে। বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুষ্প্রাপ্য হয়ে পড়েছে। অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে। এতে মাটি চাপা পড়ছে ঘরবাড়ি, গৃহপালিত পশু পাখি, এমনকি পরবর্তী পেজে আমরা আছি, এমনকি মানুষও। শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসে চরম বিপদে আছে বন্যপ্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে, আবার কোনো কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়ী। তাই পরিবেশ সংরক্ষণে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। কি, আমরা যে পুরো লেসনটা পড়লাম, অর্থাৎ পুরো পাঠটা আমরা পড়লাম, এই পাঠ থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের পরিবেশ সংরক্ষণ করার জন্য সবার কি সচেতন হওয়া প্রয়োজন, রাইট? ওকে, তো খ নম্বরে চলে যাব। দেখো, আমরা কিন্তু অলরেডি ছবিতেও দেখতে পেয়েছি উপরের পেজে, যে আমরা কি প্রথমে একটা ছবিতে দেখতে পেয়েছি সৌরশক্তি এবং প্রাকৃতিক পরিবেশে যে বিষয়গুলো আছে সেগুলো, তাই না? তো আবার একটু আমরা রাবার ব্যবহার করব, ইউজ করব, এটা মুছে ফেলি, এটা কোনো প্রয়োজন নাই আমাদের। ওকে, এগুলোর প্রয়োজন নাই। আচ্ছা, এই পেজে আসবো। দেখো, এই পেজে কিন্তু কি আমরা ভূমিধস দেখতে পেয়েছি, তাই না? অর্থাৎ আমাদের পাহাড় ধসের একটা ছবির মতন, যে ঘর বাড়ি খুব ভেঙে পড়েছে, প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো কেন হয়েছে অবশ্যই আমরা এই লেসন থেকে বুঝতে পেরেছি। তো আমাদের খ নাম্বারে আছে, উপরের অনুচ্ছেদটি পড়ে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা করি। যেমন মাটি, ওকে, যেমন মাটি, তারপর দ্বিতীয় নাম্বারে লিখতে পারি পানি, তারপর তৃতীয় নাম্বারে বায়ু অর্থাৎ বাতাস, তাই না? তো চতুর্থ নাম্বারেটা তোমরা নিজেরা লিখে ফেলবে। তারপর 5 নাম্বার অর্থাৎ পঞ্চম নাম্বারে সেগুলো, এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই নাম্বারগুলো আমরা নিজেরা লিখে ফেলবো। এটা আমাদের যদি বলি আমাদের বাসায় এগুলো মানে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বাসায় নিজেরা নিজেদের বইতে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলবো। আচ্ছা, পরের আমরা চলে যাই গ নাম্বারে। গ নাম্বারে আছে, উপরের তৈরিকৃত তালিকা পর্যালোচনা করে নিচের ছকটি পূরণ করি। অর্থাৎ উপরের যে আমরা ছকটাতে লিখলাম, এই যে এখানে লেখা আছে আমাদের প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি।
সেই জিনিসগুলো আমরা এখানে লিখবো। লেখার পর গ নাম্বারে আবার বলেছে ওই একই জিনিসের তালিকা আমাদের লিখতে হবে, হ্যাঁ, অর্থাৎ তালিকাটা তৈরি করতে হবে। তো আমাদের নিচে লেখাই আছে তালিকায় উল্লেখিত উপাদান মাটি। মাটিতে ফসল ফলায়, মাটি ছাঁকনির মতন কাজ করে পানি বিশুদ্ধ করে। আচ্ছা, এটা আমরা যেভাবে উপকৃত হই, আর না থাকলে যে সমস্যাটা হতো, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো, রাইট। যদি আমাদের মাটি না থাকতো, একটা কথা আমরা চিন্তা করি, তাহলে আমাদের কি হতো, আমরা কিন্তু ফসল উৎপাদন করতে পারতাম না। সেক্ষেত্রে কিন্তু আমাদের খাদ্য ঘাটতি দেখা দিত। অবশ্যই যদি বলি আমাদের এখনো অনেক খাদ্য ঘাটতি আছে আমাদের বাংলাদেশে। তারপর বিশুদ্ধ পানির সংকট, ঢাকা শহরে তো অবশ্যই আমি বলবো বিশুদ্ধ পানির সংকট আছে। তো তারপরেও যদি আমাদের মাটি না থাকতো স্তর বাই স্তর, তো তো কি হতো, আমরা কিন্তু বিশুদ্ধ পানির সংকট হতো। ওকে, তো আমরা দ্বিতীয় নাম্বারে চলে যাব। দেখো দ্বিতীয় নাম্বারে বলেছে আমাদের, আমরা নিজেরা লিখে নেব। ধরো দ্বিতীয় নাম্বারে আমি বায়ু ধরলাম, অর্থাৎ বাতাস। হ্যাঁ, বাতাস আমরা যেভাবে উপকৃত হই, এখানে আমরা লিখতে পারি বাতাস অর্থাৎ অক্সিজেন, যেটা আমরা নিই, বাতাসের মাধ্যমে কি আমরা অক্সিজেন পাচ্ছি, এবং অক্সিজেন নিয়ে কি আমরা কি জীবন ধারণ করছি, তাই না? ওকে, তারপর এটা না থাকলে যে সমস্যা হতো, বাতাস না থাকলে কি আমরা অক্সিজেন নিতে পারতাম, শ্বাস নিতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। তখন কি আমরা কি মারা যেতাম না? শ্বাসরোধ হয়ে অবশ্যই মারা যেতাম। ওকে, এটা জাস্ট একটু ফানি ভাবে আমি বললাম সবাইকে হাসানোর জন্য, জাস্ট এইটাই। ওকে, আর কিছুই না। তো এইটা ছিল আমাদের গ নাম্বারের কাজ। আমি এক নাম্বারে আমাদের লেখাই ছিল, আমি সেটা ব্যাখ্যা সহকারে বললাম, এবং দ্বিতীয় নাম্বার এটা আমি বলে দিলাম। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম নাম্বার এটা আমরা নিজেরা লিখবো। আর আরেকটা কাজ করতে পারি, আমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারি। কমেন্ট সেকশনে আমরা লিখে দেবো পয়েন্টগুলো। তো যারা লিখবে তাদের কিন্তু কমেন্টের রিপ্লাই অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দেব। তো সবাইকে চেষ্টা করতে হবে যে প্রশ্নগুলো ক্লাসে পড়ানো হয় সেই প্রশ্নগুলো কমেন্ট সেকশনে লেখার, যদি না বুঝতে পারি সেটাও লেখার। ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের তৃতীয় পেজ। আমরা চলে যাব চতুর্থ পেজে। চতুর্থ পেজে আছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা নিচের মাইন্ড ম্যাপে লিখি। তো এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের নিজেদের কাজ, অর্থাৎ আমাদের নিজেদেরকে লিখতে হবে। যদি বলি কিভাবে আমরা লিখতে পারি, এটাও আমরা নিশ্চয় জানি। আমাদের এখানে কিন্তু অলরেডি ডিরেকশনটা দিয়ে দিয়েছে ঘর নাম্বারে, তাই না? যে মাটিতে কীটনাশক ব্যবহার করে কি আমাদের মাটি দূষণ করছি, তাই না? কীটনাশক ব্যবহার করে আমরা কি মাটি দূষণ করছি, প্লাস্টিক বর্জ্য ফেলছি, যার কারণে কি আমাদের মাটি দূষণ হচ্ছে। তারপর পানি কিভাবে দূষিত হচ্ছে, পানি আমাদের কলকারখানার কি যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো ফেলার কারণে আমাদের পানি দূষিত হচ্ছে, এবং আরো বিভিন্ন কারণ আছে, সেগুলো আমরা উল্লেখ করব। আমি একটা বলে দিলাম, আর একটা তোমাদের নিজেদেরকে লিখতে হবে। বায়ু কিভাবে দূষণ হচ্ছে, আমাদের কলকারখানার যে ধোঁয়াটা আছে, ধোঁয়া থেকে কিন্তু আমাদের অবশ্যই বায়ু দূষণ হচ্ছে। তো একটা আমি বলে দিলাম, আর একটা তোমাদের লেখার দায়িত্ব। এবং বাকি সবগুলো কিভাবে আমাদের জিনিসটা লিখতে হবে সেটা আমি বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। এই একইভাবে বাকিগুলো আমরা লিখে ফেলবো। যেমন আমাদের এখনো বাকি আছে বন, তাই না? বন বাকি আছে, তারপর নদী বাকি আছে, তারপর পাহাড় বাকি আছে, এগুলো আমরা লিখে ফেলবো নিজেরা। ওকে, তো তারপর পরবর্তী পেজে চলে যাব, পঞ্চম নাম্বার পেজে। পঞ্চম নাম্বার পেজে আছে পরিবেশ সংরক্ষণ। তো পরিবেশটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? পরিবেশ সংরক্ষণ ছবি একে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাই? বায়ু দূষণ, তাই না? দেখো যে ধোঁয়া, যেটা মিস কেবল বললাম। ওকে, ছবি দ্বিতীয়তে দেখতে পাচ্ছি শব্দ দূষণ, প্রচন্ড আওয়াজ হচ্ছে, যে আমরা কি কানে হাত দিয়ে স্টুডেন্টরা কি মানে জাস্ট ইয়া করে রেখেছে। ওকে, তারপর তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা সম্ভবত মাটি দূষণ, আমরা মাটি দেখতে পাচ্ছি, এটা মাটি দূষণ। এবং চতুর্থ ছবিতে আছে আমাদের পানি দূষণ, কলকারখানার যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। ওকে, তো এইখানে আমাদের বলেছে নিচে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। ওকে, ছবি কি দূষিত হচ্ছে, ছবি একে আমরা কি দূষিত হচ্ছে কি দেখতে পাচ্ছি, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি, এগুলো কিন্তু আমাদের নিজেদের কাজ লেখা। ছবি একে আছে আমাদের বায়ু দূষণ, তো লিখে ফেলবো কিভাবে দূষিত হচ্ছে। এটাও আমরা নিজেরা বুঝতে পারছি কিভাবে দূষিত হচ্ছে। এটা দূষিত হচ্ছে আমাদের গাড়ির থেকে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে এবং কলকারখানা থেকে যে ধোঁয়াগুলো নির্গত হচ্ছে সেটা থেকে, রাইট। তো তারপর ছবি দুইয়ে আছে আমাদের কি দূষিত হচ্ছে, ছবি দুইয়ে শব্দ দূষণ, রাইট, শব্দ দূষণ। তারপর কিভাবে দূষিত হচ্ছে, আমাদের গাড়ির
অতিরিক্ত হর্ন বাজানো, বিভিন্ন মাইকিং, তারপর বিভিন্ন প্রকারের যেই লাউড স্পিকারের যে সমস্ত ডিভাইসগুলো আছে সেগুলো বাজানোর কথা এখানে বলা হয়েছে। তো এইভাবে কি আমাদের যদি বলি শব্দ দূষণটা হচ্ছে, রাইট? ওকে, তারপর ছবি 3-এ আছে আমাদের মাটি দূষণ। মাটি কিভাবে দূষিত হচ্ছে সেটা নিশ্চয়ই আমরা দেখতে পাই। এইটা আমরা কি দূষিত হচ্ছে আমি অলরেডি বলে দিয়েছি, কিভাবে দূষিত হচ্ছে নিজেরা লিখব, এবং পয়েন্ট অর্থাৎ ছবি 4 যেটাতে আছে পানি দূষণ সেটাও বলে দিয়েছি, অ্যান্ড কিভাবে দূষিত হচ্ছে আমি অলরেডি সেটাও বলে দিয়েছি। কি করব সেটা আমরা ঠিক আমাদের বইতে লিখে রাখবো। ওকে, এখন আমি আরেকটা কথা বলি, যে এই যে আমরা যদি বলি 5 পেজ পর্যন্ত পড়লাম, অনেকের মনে হতে পারে যে আমরা তো বাংলাদেশেও বিশ্ব পরিচয় বই পড়ছি, এটাতে কি আর মানে ইম্পর্টেন্ট কিছু আছে যে আমাকে এটা ক্লাস রেকর্ড দেখতে হবে, ক্লাস করতে হবে ডেইলি? অবশ্যই আমি বলবো ইম্পর্টেন্ট জিনিস আছে, কারণ তুমি একটা কথা বিবেচনা করো, তুমি যে বইগুলো থেকে পড়াগুলো পড়ছো এইখান থেকেই তোমার বইয়ের কি এক্সামের টাইমে তোমার প্রশ্নগুলো তৈরি করা হবে। এটা কিন্তু বইয়ের বাইরে থেকে তৈরি করা হবে না, বইয়ের ভেতর থেকে কিন্তু অবভিয়াসলি তৈরি করা হবে। তো এই জন্য আমি বলবো আমরা যখন পড়াগুলো করব অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। ওকে, তো এখান থেকে যে শুধু আমরা পড়াগুলো করে পরীক্ষায় এক্সামে মার্ক বেশি পাবো, এনাফ নো, এনাফ না। এখান থেকে আমরা বই পড়ে কিন্তু কি আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাই না? বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তো এতটুকুই থাকবে। তো চলো পরবর্তী পেজে চলে যাই আমরা। পরবর্তী পেজে আছে আমাদের আমার দেখা আশেপাশের পরিবেশের কি কি উপাদান দূষিত হচ্ছে ও কেন হচ্ছে নিচের ছকে লিখি। যেসব উপাদানগুলো দূষিত হচ্ছে সেগুলো লিখতে হবে। তো এখন তোমার আশেপাশে কি জিনিসগুলো দূষিত হচ্ছে, কোন উপাদানগুলো, সেটা তুমি নিশ্চয়ই তুমিই জানো, এটা তুমি নিজে লিখে ফেলবে। ওকে, ওকে, তারপর কেন দূষিত হচ্ছে, কেন দূষিত হচ্ছে এটাও আমরা নিজেরা লিখে ফেলবো। ওকে, তো এটা আমাদের নিজেটা পুরোটাই আমাদের ওয়ার্ক থাকবে, আমি যদি বলি হোমওয়ার্ক হিসেবে, যে আমরা বাসায় এটার কাজটা আমরা নিজেরা করব। এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি এতক্ষণ উপরের পেজগুলো থেকে। এবং নাম্বারে বলেছে, নাম্বার গয়ে বলেছে আমাদের ছবিগুলো পর্যবেক্ষণ করে পরিবেশ সংরক্ষণে আমি কি করব তা পাশের খালি জায়গায় লিখি। এটা সম্পূর্ণটাই আমাদের নিজেদের মতামত লিখতে হবে, অর্থাৎ তোমাদের সকলের নিজেদের মতামত লিখতে হবে। আমরা যে লেসনগুলো পড়লাম, পাঠগুলো পড়লাম, ওখান থেকে যে আমরা কি জিনিসগুলো শিখতে পারলাম, তো সেই জিনিসগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, লিখতে হবে যে আমাদের এখানে করণীয়টা কি। তো আমাদের এখানে যে পানি দূষণটা দেখতে পাচ্ছি, পানি দূষণ, মাটি দূষণ, এইটা কিভাবে আমরা করতে, অর্থাৎ যে মাটি দূষণ পানি দূষণ করছি, মানে কোন ওয়েতে আমরা করতে পারবো না, এক কথায়। আর যে আমরা মাটি দূষণ পানি দূষণ করব না এবং কিভাবে না করতে পারি সেটা আমরা, কিভাবে আমরা এই পরিবেশটা সংরক্ষণ করতে পারি, পরিবেশের উপাদানগুলোকে, সেইটা আমরা কি এই ফাঁকা জায়গায় লাইন বাই লাইন লিখে ফেলবো। আমরা যেখানে সেখানে কি রাস্তাঘাটে খোলা জমিতে ময়লা আবর্জনা ফেলবো না, অবশ্যই একটা নির্দিষ্ট স্থানে ফেলবো, কিংবা সিটি কর্পোরেশনের যে ইয়াগুলো আছে সেখানে ফেলতে পারি। ওকে, তারপর দ্বিতীয় ছবিতে আছে আমাদের কি বৃক্ষ নিধন, আমরা দেখতে পাচ্ছি বৃক্ষ নিধন, অর্থাৎ গাছ কেটে ফেলছে। তো এইটাতে কি হচ্ছে, আমাদের গাছ কেটে ফেলার কারণে আমাদের কিন্তু বন ধ্বংস হচ্ছে, তাই না? বন ধ্বংস হচ্ছে। তো আমাদের বন সংরক্ষণ করার জন্য কি করতে পারি, আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে পারি, তাই না? কি আমরা প্রত্যেকদিন অবশ্যই কিন্তু এই যে আজকে আমরা ক্লাসটা করলাম, এই ক্লাসটা করার পর অবশ্যই আমরা চেষ্টা করব কি গাছ লাগানোর জন্য, তাই না? গাছ লাগান, একটা কথা আছে না যে গাছ লাগান পরিবেশ বাঁচান। অবশ্যই এটা আমাদের ব্যক্তি হিসেবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, আমাদের কি বৃক্ষরোপণ করা। যে আমরা বই থেকে পড়লাম বিধায়ী কি আমরা বৃক্ষরোপণ করব না, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কি গাছ লাগানো, তাই না? কারণ আমাদের প্রচুর পরিমাণে বন ধ্বংস হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর ফলে অক্সিজেনের পরিমাণটা মারাত্মক হারে কমে যাচ্ছে, আমাদের তাপমাত্রা যার কারণে বৃদ্ধি পাচ্ছে, এবং কি আমাদের কি ভীষণ, যদি বলি প্রচুর উষ্ণ, যদি বলি খুবই গরম পড়ে আমাদের, যেটাতে বলে উষ্ণ, হয়তো অনেকে অবশ্যই বুঝতে পারবে, তাপমাত্রা খুব উষ্ণ হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের 6 নাম্বার পেজে। তো এখন চলে যাব আমরা 7 নাম্বার পেজে। চলো দেখি 7 নাম্বার পেজে কি আছে। 7 নাম্বার পেজে আছে ইকো পার্ক। ইকো পার্ক মানে কি এটা কিন্তু আমরা সবাই জানি, হ্যাঁ? জিনিসটা দেখার পর আমাদের ভিতরে একটা হ্যাপি হ্যাপি ফিল চলে এসছে, রাইট? ওকে, এখানে ইকো পার্ক দেখতে পাচ্ছি। তারপর পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছি কি ভীষণ খারাপ একটা জিনিস, যদি বলি যে পাখিগুলোকে একটা বন্দুক দিয়ে কি মেরে ফেলছে, রাইট? অর্থাৎ পাখি শিকার করছে, পশু পাখি, এটা পাখি, পাখি শিকার করছে। ওকে, ঘ নাম্বারে আছে
ঘ নাম্বারে আছে বিদ্যালয়ের পরিবেশ। এটা আমাদের সম্ভবত এটা সম্পর্কে আমাদের এখানে লিখতে হবে, জাস্ট এতটুকুই আমরা লিখে ফেলতে পারি। কি কি দেখতে পাচ্ছি আমরা ছবিতে এগুলো লিখে ফেলবো। ঘ নাম্বারে আছে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটি পরিকল্পনা তৈরি করি। তুমি যেই বিদ্যালয়ে পড়ো, আবার আমার কথাটা স্মরণ করবে, তুমি যেই বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ করার জন্য একটা পরিকল্পনা করবে, অর্থাৎ প্রত্যেকেই নিজে নিজে। ওকে, সংরক্ষণের ক্ষেত্র বিদ্যালয়ের আঙিনা কখন করব? প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে যারা কাজটি করব, যারা যারা করব তারা তারা নোট করে ফেলবো। সহায়তা কে কে করবে সেটা নোট করব। ওকে, আমাদের শ্রেণীকক্ষ, শ্রেণীকক্ষের উপর কখন করব সেটা নিজেরা লিখবো, অবশ্যই নিজ বলে দেব না। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের লিখে ফেলতে হবে এবং যারা কাজটি করবে সেটাও লিখে ফেলতে হবে। ওকে, সহায়তা কে করবে, কে সহায়তা করবে সেটা আমরা লিখবো, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের জন্য যারা সহায়তা করবে সেটা আমরা লিখে ফেলবো। তারপর আছে বৃক্ষরোপণ ও বাগান করা, এটাও আমাদেরকে নিজেদেরকে লিখে ফেলতে হবে। এখানে মিসের বলে দেওয়ার কিছুই নাই, এটা জাস্ট আমাদের নিজেদের ওয়ার্ক, এটা মানে এক্সট্রা করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, একদম সহজ লেসন। আমাদের নিজেদের ভিতর থেকে যেটা আসবে, অবশ্যই পজিটিভটা আসবে আমাদের ভিতর থেকে, সেটা আমরা করব। বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে সারা বছরের জন্য একটা পরিকল্পনা তৈরি করতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের অধ্যায় 1। ওকে, তারপর আছে নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? আচ্ছা, এটা ছিল আমাদের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এটা ছিল আমাদের 1 নাম্বার প্রশ্ন, টিক চিহ্ন দিতে হবে আমাদের আনসারের পাশে। নিচের কোনটি পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে? ক নম্বরে আছে যানবাহন, খ নম্বরে আছে হাট বাজার, গ নম্বরে আছে গাছপালা, ঘ নম্বরে আছে ঘর বাড়ি। এখন আমাদের নিজেদের কাজ হবে কমেন্ট সেকশনে আনসারটা লেখার, অবশ্যই কিন্তু আনসারটা লিখতে হবে। ওকে, কোনটা রাখে অবশ্যই লিখবে, অবশ্যই গাছপালাই হবে, গ নাম্বারটা হবে। তো আমি টিকমার্ক করে দিচ্ছি প্রথমটা আমি টিকমার্ক করে দিলাম। এখন আমরা দ্বিতীয়টাতে চলে যাব। দ্বিতীয় প্রশ্নে আছে আমাদের, দ্বিতীয় প্রশ্নে আছে বায়ু দূষণের কারণ কোনটি? ক নম্বরে বনায়ন, খ নম্বরে নগরায়ন, গ নম্বরে ফসল উৎপাদন, ঘ নম্বরে নদ নদী। তো এইটা আমরা নিজেরা যে পুরো পাঠটা আমরা পড়লাম সেই পাঠের থেকে নিজেদেরকে অবশ্যই লিখতে হবে। ওকে, তারপর খ নম্বরে চলে যাব। খ নম্বরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক শব্দ দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বরে আছে প্রাকৃতিক জ্বালানির মজুদ ড্যাশ নয়। এই লাইনটা কিন্তু আমরা কি রিডিং এ পড়েছিলাম, তাই না? প্রাকৃতিক জ্বালানির মজুদ কি নয়, আমাদের কি ব্যাক করতে হবে? চলো তাহলে আমরা দেখে আসি। ওকে, চলো আমরা দেখে আসি আমরা কোথায় পড়লাম সেটা একটু আমরা দেখে আসি। এই দেখো লাইনটা, এখানে লেখা আছে তবে জ্বালানির এই মজুদ অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। দেখেছো কিভাবে আমাদের কারেকশন করতে হবে রিডিং থেকে? আমি কেন বললাম আমাদের রিডিং গুলো পড়া বেশি ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে, যে এই আমাদের জ্বালানি মজুদ অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হবে কি? তাহলে আমাদের এখন কাজ হবে এই শূন্যস্থানটা পূরণ করা। প্রাকৃতিক জ্বালানির মজুদ অফুরন্ত নয়। ক্লিয়ার? কিভাবে আমরা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করব সেইটা আমরা লিখে ফেলবো। 2 নাম্বারেও সেম, 2 নাম্বারেও সেম, পাহাড় ও গাছ কাটার ফলে ড্যাশ হয়। এটা আমাদের নিজেদের কাজ থাকবে, নিজেরা করব, অর্থাৎ তোমাদের কথা বলেছি, তোমরা সবাই করবে। এবং 3 নাম্বারেও সেম, মাটি ছাঁকনির মতন কাজ করে, বৃষ্টির পানিকে ড্যাশ করে। এই লাইনটাও কিন্তু আমি পড়েছিলাম এবং ব্যাখ্যা সহকারে সবাইকে বুঝিয়েছি। ওকে, গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে আছে আমাদের সত্য হলে তার পাশে স ও মিথ্যা হলে তার পাশে মি লিখি। ওকে, তো চলো দেখি আমরা 1 নাম্বারটা পড়ি। উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। এটা কি সত্য না মিথ্যা? আমরা একটু নিজেরা চেষ্টা করি, জাস্ট একটু। আমরা কি বইতে পড়েছিলাম
উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করার ফলে মাটির লবণাক্ততা কি বেড়ে যাচ্ছে, তাই না? এটা পড়েছিলাম না, বেড়ে যায়। তো এটা কি আমাদের এখানে লিখেছে, আমাদের এই 1 নাম্বার প্রশ্নে লিখেছে আমাদের যে চিংড়ি চাষ করলে, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা কমে যায়। এটা কি মিথ্যা না? তাহলে মিথ্যা, এটা অবশ্যই আমরা মি লিখবো। এখানে আমাদের মি লিখতে হবে। ওকে, চলো একটু ট্রাই করি। ওকে, এটা আমাদের পেনটা একটু জাস্ট রাবার দিয়ে মুছে ফেলে আমরা নিজেরা লিখে নেব। হ্যাঁ, বইতে আমরা পাশে মুছে নিলাম, আমরা বইতে আমরা লিখে নেব। ওকে, এই জিনিসগুলো দেখানো শেষ, আশা করি নোট করাও শেষ সবার। এটা ছিল আমাদের গ নাম্বারের কাজ, এবং গ নাম্বারের পরবর্তীতে দ্বিতীয় নাম্বারে চলে যাব। দ্বিতীয় নাম্বার আছে প্লাস্টিকের বোতল জলাশয়ে ফেললে পানি দূষণ হয়। এটা নিশ্চয়ই সত্য, স লিখতে পারি আমরা, তো এটা লিখে ফেলবো। তৃতীয় নাম্বারটা কিন্তু মিস আর বলবো না, এবং চতুর্থ নাম্বারেরটাও না, এটা আমাদের নিজেদেরকে করতে হবে। তৃতীয় নাম্বারে আছে সৌরশক্তি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকারক। এটা আমরা কি সত্য না মিথ্যা নিজেরা যাচাই করব। 4 নাম্বারে আছে প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ আমাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করে। এটা আমাদের নিজেদেরকে লিখে ফেলতে হবে। ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো, নিজেদেরকে প্রশ্নগুলো উত্তরগুলো লিখতে হবে। আমরা একটু জুম করে নিই, যারা মোবাইল থেকে ক্লাসগুলো দেখে ওদের আসলে কষ্ট হয়ে যায়, বুঝতে পারি। ওকে, জুম করে নিচ্ছি, দেখো আমরা অনেক বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি, তাই না? অনেক বড়। সংক্ষিপ্ত প্রশ্ন, আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এটা আমরা কি নিজেরা বাসায় কি করব, খাতায় লিখব। প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। সূর্য থেকে কি পাই আমরা? সূর্য থেকে আমরা আলো পাই। আমাদের জীবনে সূর্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আমরা লিখতে পারি আমাদের জীবনে সূর্যের গুরুত্ব অপরিসীম, কারণ আমরা সূর্য থেকে কি আলো পাই। তারপর অর্থাৎ যে তাপটা উৎপন্ন হয় আমাদের সূর্য থেকে, এই জিনিসগুলো আমরা নিজেরা লিখে ফেলবো। আমি আর এক্সট্রা বলবো না, কারণ এটা আমাদের সম্পূর্ণ নিজেদের ওয়ার্ক, নিজেদেরকে করতে হবে। দ্বিতীয় নাম্বারে আছে আমাদের মাটি দূষণের 3টি কারণ লেখো। এটা আমাদের নিজেদের লিখতে হবে। অলরেডি আমরা পাঠগুলো আমরা পড়েছি অ্যান্ড আমাদের ওই অনুযায়ী আমাদের লিখতে হবে। তৃতীয় নাম্বারে আছে আমাদের বন ধ্বংসের 3টি কারণ লেখো। বন কেন ধ্বংস হচ্ছে সেটা 3টি কারণ আমাদেরকে লিখতে হবে। ওকে, চতুর্থ নাম্বারে আছে আমাদের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লেখো। আমাদের দেশের অর্থনীতিতে পানি সম্পদের 3টি গুরুত্ব লিখতে বলেছে, তো এইটা আমাদের নিজেদের লিখে ফেলতে হবে। ঠিক আছে, এটা আমাদের নিজেদের কাজ। ওকে, তারপর নেক্সট প্রশ্নে আছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নের একটা আমাদের বড় বর্ণনা করে লিখতে হবে। 1 নম্বর প্রশ্নে আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে তোমরা কি কি ভূমিকা পালন করবে তা লেখো। এটা সম্পূর্ণটাই তোমাদের নিজেদেরকে লিখতে হবে। ওকে, তো চলো, তো এই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিলাম। প্রশ্নগুলো সব দেখা শেষ আমাদের, এবং যতটুকু বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করেছি ক্লাসে বোঝানোর জন্য। বাকিটা আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। এইটাই আমাদের এখানে এই প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো। তারপর আছে আমাদের দ্বিতীয় অধ্যায় আছে ধর্মীয় সম্প্রীতি। 1 নম্বরে আছে লেসন 1-এ আছে আমাদের পার্ট 1-এ ধর্ম ও ধর্মীয় সম্প্রীতি। ছবি 1-এ যেটা দেখতে পাই, ছবি 2 যেটা দেখতে পাচ্ছি, ছবি 3, ছবি 4, এবং ক নাম্বারে চলে যাবে। নিচে একটু জুম করি। ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন ছবি কোন ধর্মের তার নিচে শূন্যস্থানগুলোতে লিখি। এগুলো আমাদের কি করতে হবে, লিখে ফেলতে হবে। ছবি 1-এ আমরা কি দেখতে পাচ্ছি, মুসলিম ধর্ম, অর্থাৎ আমরা এখানে মুসলিম ধর্ম লিখতে পারি। তারপর ছবি 2-এ দেখতে পাচ্ছি আমরা হিন্দু ধর্ম, অবশ্যই হিন্দু ধর্ম লিখবো। তারপর ছবি 3-এ আছে বুদ্ধ ধর্ম, সেটা আমরা লিখবো। ছবি 4-এ আছে আমাদের খ্রিস্ট ধর্ম, অর্থাৎ খ্রিস্টানদের যে ধর্ম সেটা খ্রিস্টান ধর্ম, সেটা আমরা লিখে ফেলতে পারি। তো এইগুলোই আমাদের লিখতে হবে এখানে। পরবর্তী পেজে চলে যাব। আমাদের পরবর্তী পেজ আছে 10 নাম্বার পেজ। অধ্যায় 2-এ কিন্তু অলরেডি আমরা চলে এসেছি, তবে আমাদের অধ্যায় 2 পুরোটা আমরা এই ক্লাসে আলোচনা করতে পারবো না, তবে চেষ্টা করব আমরা এই ক্লাসে শেষ করার জন্য। তো চলো দেখি কতটুকু শেষ করতে পারি আমরা। তো এইটা হলো আমাদের প্রথমে লেখা আছে শালনা বাজারের, চলো
আমাদের এই অনুচ্ছেদটা পড়া যাক, শুরু করি। রেডি? লেটস গো টু। চলো শুরু করি। চালনা বাজারের ইকবাল, গোবিন্দ, রোজার কি লিখেছে এটা, রোজারিও এবং শ্যামল বড়ুয়া ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত। তারা চায় বন্ধু মিলে, অর্থাৎ তারা 4 বন্ধু মিলে সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকেন। এবার পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের 5 টাকায় ইফতারি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইকবাল বলেন, এ কাজের মাধ্যমে সমাজে অসহায়দের প্রতি মমত্ববোধ জেগে ওঠে। আমরা এই কাজের মাধ্যমে সম্প্রীতি ও সহনশীলতার বার্তা দিতে চাই। গোবিন্দ বলেন, সব ধর্মেই তো মানুষের সেবার কথা বলা হয়েছে। সমাজের শান্তিপূর্ণ সহাবস্থানের এই উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভালো লাগছে। ওকে, রোজারিও বলেন, যে কোনো ভালো কাজে সামিল হতে পারাটাই ভাগ্যর ব্যাপার। মানব সেবাই বড় সেবা। শ্যামল বড়ুয়া বলেন, এসব কাজের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। ওকে, সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ধর্মীয় সম্প্রীতি খুবই প্রয়োজন। এলাকার দিনমজুর রহমত আলী 5 টাকায় ইফতারি পেয়ে অনেক খুশি। 4 বন্ধুর এমন প্রশংসিত উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগায়। ওকে, এইটা ছিল আমাদের এই অনুচ্ছেদ, অর্থাৎ এটা আমরা কি আলোচনা করলাম ক্লাসে। তো চলে যাব এখন আমরা খ নাম্বারে। ওকে, চলো তো খ নাম্বারে আমরা চলে যাই। খ নাম্বারে আছে, উপরের গল্পটি পড়ে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। ওকে, 4টি বাক্য আমাদের এখানে লিখতে হবে। উপরের গল্পটি আমরা যে এতক্ষণ পড়লাম, ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে আমাদের গুরুত্ব সহকারে 4টি বাক্য লিখতে হবে। তো এটা আমাদের নিজেদের লিখতে হবে সবাইকে। তো অবশ্যই আমাদের নিজেদের মতন করে আলাদা আলাদা করে সবাইকে লিখতে হবে। ওকে, তো তারপর গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে আছে, নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশের টিক চিহ্ন দিই এবং একমত না হলে আমরা মতামত লিখি। অর্থাৎ যদি আমরা একমত না হতে পারি, মতামতগুলো নিজেদের লিখতে হবে। ওকে, বিবৃতি। ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। অবশ্যই গড়ে ওঠে। কি গড়ে ওঠে না? আমরা টিক চিহ্ন দিতে পারি, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিতে পারি। তো এটা যেহেতু আমরা একমত, তো আমাদের আর মতামত লেখার প্রয়োজন নাই। তারপর আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি অবশ্যই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা আমরা ক্রসই দিতে পারি। অ্যান্ড এখানে আমরা কি মতামতটা লিখতে পারি, আমাদের নিজেদের মতামতটা আমরা এখানে লিখবো। এখানে টিচারের মতামতটা ইম্পর্টেন্ট না, এটা তোমাদের মতামতটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা নিজেরা নিজেদের ভাষায় লিখে ফেলবো। তৃতীয় নম্বরে আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। এটা আমরা লিখে ফেলবো নিজেরা, এটা টিচার বলে দেবে না, কারণ অলরেডি আমি 2টা বলে দিয়েছি, বাকিগুলো নিজেদের কাজ। ওকে, চতুর্থ নম্বরে আছে, আমাদের ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়। এটাও আমাদের নিজেদের কাজ, এটা অলরেডি আমি বলে দিয়েছি। পঞ্চম নম্বরে আছে, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্ব নয়। এটা ইয়েস আর নো, এটা আমরা নিজেরা লিখবো যে এটা সঠিক না সঠিক নয়, এটাও আমাদের নিজেদের কাজ, নিজেরা লিখে ফেলবো। তো চলো এখন আমরা একটু চলে যাই পরবর্তী পেজে। পরবর্তী পেজে আছে সমাজে বিভিন্ন, ওকে চলো একটু শুরু করি আমরা এখান থেকে পড়াটা। সমাজে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কেউ আমাদের প্রতিবেশী, কেউ বা সহপাঠী ও বন্ধু বান্ধব। বিভিন্ন কাজের মাধ্যমে সকলের সাথে ধর্মীয় সম্প্রীতি গড়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য রিদিশা, তিশা, রূপা, আরিশা, আকাশ, কুসুম, রেহানা, ইহান ও অ্যান্থনি নিম্নলিখিত কাজগুলো করে থাকে। তো চলো আমরা একটু কি এইগুলো পড়বো। কে তো এখানে আমরা পড়ি, আমরা একে অন্যকে সহযোগিতা করি। রিদিশা ও তিশা। তারপর রূপা করে যেটা সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাই। আরিশা করে আমি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। রেহান করে আমি সমাজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি। অ্যান্থনি করে ড্যাশ আমি সব সময় প্রতিবেশীর খোঁজ খবর নেই। ওকে, কুসুম লিখেছে আমি কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রুপ করি না।
ওকে, আকাশ বলেছে আমি বিপদে আপদে সাহায্য করি। ইহান বলেছে আমি সকলের সাথে মিলেমিশে থাকি। ওকে, ঘ নাম্বারে আছে আমাদের উপরের বিবৃতিগুলো পড়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার তালিকা তৈরি করি। ওকে, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি যা করব সেটার একটা তালিকা তৈরি করতে হবে। উপরে এক লাইন লেখা আছে আমাদের সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি বলবো। এবং বাকি নিচের 3টা কোটেশনই আমাদের নিজেদের লিখতে হবে, 3টা লাইনই আমাদের নিজেদের লিখতে হবে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, লাস্ট 11 পেজ পর্যন্ত। ওকে, এই 11 পেজ পর্যন্তই আমাদের কি করতে হবে, 11 পেজ পর্যন্তই আমাদের বাসায় খুব সুন্দর করে ক্লাস 1-এর পড়াইটা করে ফেলতে হবে। অ্যান্ড পরবর্তী ক্লাসে কিন্তু 12 পেজ থেকে শুরু হবে, অর্থাৎ অধ্যায় 2-এর 12 পেজ থেকে শুরু হবে। তো অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে কি চোখ রাখতে হবে, অর্থাৎ ফলো রাখতে হবে। আমরা সাবস্ক্রাইব করে দিতে পারি চ্যানেলটাকে। অ্যান্ড আমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায় থেকে যে আমরা প্রশ্নগুলো পড়লাম, অর্থাৎ প্রশ্নগুলো আমরা পড়লাম অ্যান্ড সামনে আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। 3য় অধ্যায়ে যাব আমরা। তো আমরা যদি কিছু শিখতে চাই অবশ্যই কিন্তু সেটা কি খুব ধৈর্য সহকারে এবং গুরুত্ব সহকারে শেখা আমাদের দরকার। তো আমাদের আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকছে। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে আবার। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে বাই 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 এভরিওয়ান। দেখা হবে নেক্সট ক্লাসে।